আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। কি ভাবছেন, হঠাৎ করে গল্প শুনতে এসে কবিতা কেন শোনাচ্ছি? না, প্রত্যেক সপ্তাহের মতো গল্প এই সপ্তাহেও আপনাদের জন্য আছে। কিন্তু তারও আগে কাকসেনার তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে। না, আমাদের গল্প বা চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করার অনুরোধ নয়। এই অনুরোধটা একটু অন্যরকম। আমরা সবাই আরজি করের ঘটনা জানি, আমরা সবাই মণিপুর জানি, বিলকিস বানু জানি, কিন্তু এরকম অনেক ঘটনাই আমরা জানি না, জানতে পারি না, জানতে দেওয়া হয় না। আজকে আমাদের প্রতিবাদ চলছে, চলবে যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছি। কিন্তু তারপর একবার বিচার পেয়ে গেলে আমরা হঠাৎ করে যেমন শুরু করেছিলাম তেমনি আবার সব ভুলে যাব। তাই কাকসেনার তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি আমরা। আজ যেমন আমরা প্রতিবাদে নেমেছি, রাস্তায় নেমেছি, সরব হয়েছি, ঠিক সেভাবেই আগামী প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমরা আমাদের সন্তান, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা এই শিক্ষাই দিয়ে যাব কিভাবে অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হয়। আমরা শিখিয়ে দিয়ে যাব যে পোশাক আর পেশার বাইরে একটা বড় জগৎ থাকে। আমরা শিখিয়ে দিয়ে যাব একটা ছোট্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা সারা পৃথিবীর সমাজ সিস্টেমকে বদলে ফেলতে পারে, বদলে ফেলতে পারে সমস্ত বিকৃত মানসিকতার মানুষের চিন্তা ভাবনা। সে ওয়ার্ডটা কনসেন্ট। হ্যাঁ, আমরা শিখিয়ে দিয়ে যাব যে একটি মানুষের কনসেন্ট ছাড়া তাকে পোশাক বা পেশার অজুহাতে ছোঁয়া যায় না। ব্যাস, এইটুকুনি অনুরোধ কাকসেনার প্রত্যেকের তরফ থেকে আপনাদের সকলের কাছে রইল। গল্পটা শুনবেন অবশ্যই, এবং গল্প শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। কমেন্ট বক্স আপনাদের প্রত্যেকের জন্য খোলা রইল। নমস্কার, আমরা কাকসেনা চলে এসেছি আরো একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি সুলেখিকা উপাসনা লাহিড়ীর লেখা একটি গোয়েন্দা গল্প, অন্তরালে। ডাউন হিলের সেন্ট গোল্ডেন ওক বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল ফাদার জোসুয়া স্টিফেন্স সকাল থেকে বড়ই ব্যস্ত বোর্ডিংয়ের আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার কারণে। ফাদারের কাজের চাপ বেশ অনেকটা বেড়ে গেছে। ছোট্ট সুন্দর এই শহরে এই বোর্ডিং স্কুলটি খুব বিখ্যাত। শহরের অনেক অভিজাত বাড়ির ছেলেরা এখানে শিক্ষা লাভের জন্য আসে। সেন্ট গোল্ডেন ওক ছেলেদের স্কুল। স্কুলের থেকে বোর্ডিং বেশি দূরে নয়, এই 5 মিনিটের হাঁটা পথ। ঘড়িতে তখন সকাল 10টা। ফাদার স্টিফেন্স খুব মনোযোগ দিয়ে নিজের অফিস ঘরে বসে কিছু জরুরি কাগজপত্র দেখছিলেন। একটি চেনা কণ্ঠস্বরে ওনার হুঁশ ফিরল। তাকিয়ে দেখলেন ওনার সামনে জর্জ দাঁড়িয়ে রয়েছে। জর্জ এই স্কুলের এক দারোয়ান। প্রায় 10 বছর ধরে এই স্কুলের সাথে সে জড়িত। অফিসে ঢুকে জর্জ বলল, গুড মর্নিং ফাদার, আজ আপনার নামে এই চিঠিটা কেউ দিয়ে গেছে। চিঠি আমার নামে? আচ্ছা বেশ, টেবিলের উপর রেখে দাও। আচ্ছা ফাদার। খামটা রেখে জর্জ চলে গেল। এবার সেটি হাতে নিয়ে দেখলেন ফাদার। সেখানে প্রাপকের নাম থাকলেও প্রেরকের নাম কোথাও নেই। কৌতূহলবশত খামটি খুলে একটি কাগজ বের করে আনলেন তিনি। কাগজটা খুব বড় বা খুব মোটা নয়, ছোট পাতলা ধরনের। তার থেকেও বিস্ময়কর হলো সেই চিঠির বিষয়বস্তু। সেটাকে চিঠি না বলে সতর্কবাণী বলা চলে। ফাদার দেখলেন
সেই কাগজের ওপর কালো কালি দিয়ে লেখা কেবল একটি বাক্য, বিওয়্যার ফাদার। ফাদার যে এমন একটা চিঠি পাবেন তা তিনি কখনো ভাবেননি। এই চিঠির অর্থ কি? কে পাঠালো এই বেনামি চিঠি? তার কোনো শত্রু? কিন্তু এখানে তো তার কোনো শত্রু নেই। শহরের অন্যান্য বোর্ডিং স্কুলগুলির থেকে সেন্ট গোল্ডেন ওক বোর্ডিং স্কুলের একাডেমিক রেকর্ড অনেক ভালো। তবে কি অন্য কোনো বোর্ডিং স্কুল থেকে ফাদারকে এই বেনামি চিঠি পাঠিয়ে এরকম শাসানো হলো? প্রাথমিকভাবে ফাদার এটা নিয়ে বেশ চিন্তিত ছিলেন, কিন্তু পরে কাজের চাপে উনি সেই চিঠির কথা বেমালুম ভুলে গেলেন। উনি হয়তো এই চিঠির গুরুত্ব কখনোই বুঝতেন না যদি না উনি এর পরের আরেক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হতেন। স্কুলে সেই বেনামি চিঠি আসার পরের দুদিন বেশ নির্বিঘ্নে কেটে গেল। তৃতীয় দিনে ঘটে গেল সেই অঘটন। স্কুল তখন সবে শেষ হয়েছে। গোধূলির মিঠে আলোয় চারিদিক যেন আরো লাবণ্যময়ী হয়ে উঠেছে। পরন্ত বিকেলে ফাদার জোসুয়া স্কুলের বাগানে পায়চারি করছিলেন। হঠাৎ উনি দূর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। দূরে উনি পিটারকে দেখতে পেলেন। পিটার এই বোর্ডিং এর আরেক বিশ্বস্ত দারোয়ান, এবং সে ওনার দিকেই এগিয়ে আসছে। এই অবেলায় পিটারকে দেখে ফাদার বললেন, কি হয়েছে? এ কি, তুমি এখন এখানে কি করছো? বাড়ি যাবে না? এ কি, তোমার হাতে ওটা কি পিটার? পিটারের হাতে ব্রাউন পেপারে মোড়া একটা পার্সেলের দিকে হঠাৎ চোখ পড়ে ফাদারের। পিটার বলে ওঠে, আপনার নামে এই পার্সেলটা এসেছে ফাদার। কখন এসেছে জানি না। স্কুলের মেন গেট বন্ধ করতে গিয়ে আমি দেখলাম লেটার বক্সের উপর এটা রাখা। তারপর আমি হাতে নিয়ে দেখলাম ওর উপর আপনার নাম লেখা আছে, তাই দিতে এলাম। ফাদার পার্সেলটা হাতে নিয়ে দেখলেন। বেশ বড় সেটা, লম্বায় আন্দাজ 1.5 হাত আর চওড়া এই 3 হাতের মতো হবে। পার্সেলের পিছনে কোথাও প্রেরকের নাম দেখতে পেলেন না ফাদার, এবং ঠিক তখনই ওনার মনে পড়ে গেল 3 দিন আগে পাওয়া সেই বেনামি চিঠির কথা। পিটারকে যেতে বলে নিজের অফিসের দিকে পা বাড়ান ফাদার। অফিসে ঢুকেই উনি পার্সেলটি খুলে দেখেন। পার্সেলের ভিতর দিয়ে বেরিয়ে এলো একটি ঘুড়ি আর লাটাই। ফাদারের কেমন যেন একটা সন্দেহ হলো। আসন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তো ঘুড়ির কোনো প্রয়োজন নেই, সামনে তো কোনো উৎসবও নেই। তবে কে পাঠালো এই ঘুড়ি? কেউ কি নিতান্তই ঠাট্টা করছে ওনার সাথে? এটা কি বোর্ডিং এর কোনো দুরন্ত বাচ্চার কাজ হতে পারে? পাহাড়ি অঞ্চলে ঝুপ করে অন্ধকার নামে। দিনের ব্যাপ্তি কম বলাই চলে। প্রতিদিন স্কুলের পর ফাদার নিজের লাইব্রেরিতে বসে বই পড়েন। আজও তাই করছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। এই সময় সচরাচর তো ফাদারের কাছে কেউ আসে না, তবে আজ কে এলো? ইয়েস, কাম ইন। বলার সঙ্গে সঙ্গেই দরজাটা আলতো করে খুলে মুখ বাড়ালেন এই বোর্ডিং এর একজন শিক্ষিকা, মিসেস ক্যাথরিন পার্কার। তার চোখে মুখে তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট। ফাদার মিসেস পার্কারের এমন অপ্রত্যাশিত আগমনে বেশ ঘাবড়ে গেলেন এবং উদ্বিগ্নভাবে বললেন, কি হয়েছে মিসেস পার্কার? কি? সর্বনাশ হয়ে গেছে ফাদার, আমাদের বোর্ডিং এর একটি স্টুডেন্ট মিসিং। মুহূর্তের জন্য যেন ফাদার চোখের সামনে অন্ধকার দেখলেন। উৎকণ্ঠিত হয়ে উনি বললেন, মিসিং মানে? মিসিং মানেটা কি? কোথায় গেল? জানি না ফাদার, প্লিজ কাম ওয়ান্স। বিগত 20 বছরে ফাদার এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি কোনোদিনও হননি। উনি লাইব্রেরি থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে ছুটলেন বোর্ডিং এর দিকে। সেখানে গিয়ে একটি নির্দিষ্ট ঘরে ঢুকে তিনি দেখলেন সব ছেলেদের মুখ থমথমে। কারণ মুখ ভয় সাদা হয়ে গেছে, আর যারা নিতান্তই বাচ্চা তাদের মধ্যে কেউ কেউ আবার ভয় খানিকটা অশ্রু বিসর্জন করে নিচ্ছে। ফাদারের পরেই মিস পার্কার ঘরে ঢুকে এলেন এবং ফাদারকে সবকিছু বুঝিয়ে বললেন, ফাদার, আমি আর মিস উডহাউস কাউন্ট করে দেখছিলাম স্কুলের পর সবাই ভেতরে এসেছে কিনা। তখন থেকে এই অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম ছেলেটি হয়তো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো রুমে আছে, তাই আমরা সেই মতোই সার্চ করছিলাম, কিন্তু ওকে পেলাম না ফাদার। বাইরেটা সার্চ করেছেন?
মিস উডহাউসকে পাঠিয়েছিলাম বাইরে, উনি সার্চ করে এসেছেন। বাইরেও বাচ্চাটা নেই ফাদার। ফাদার নিজেকে একটু সামলে নিয়ে বললেন, আপনারা বাচ্চাটিকে শেষ কখন দেখেছিলেন বলতে পারবেন? আমরা দেখিনি ফাদার, ওর বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, সবাই উত্তর দিল স্কুলের পর কেউই আর ওকে দেখেনি। এবারে কি হবে ফাদার? চিন্তা করবেন না, এখানেই কোথাও আছে। এত রাতে যাবেই বা কোথায়? ফাদারের গলা শুকিয়ে এলো। এ আবার কেমন সমস্যা? আজ বিকেলে সেই ঘুড়ি, আবার এখনই মিসিং কেস। ফাদার চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠলেন। ওনার গলায় থাকা ক্রসটি শক্ত করে ধরে উনি এদিক ওদিক পায়চারি করতে থাকেন। ওনার মুখে এখন কেবল একটি বুলি, ও ক্রাইস্ট, সেভ হিম, ও মাই লর্ড, প্লিজ প্রোটেক্ট হিম। ফাদার অগত্যা পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পুলিশ স্টেশনে যাওয়ার জন্য ফাদার স্কুল থেকে সবে বেরিয়েছেন, এমন সময় দূর থেকে উনি পিটারের ভাই মার্ককে দেখতে পেলেন। মার্ক ছুটতে ছুটতে ফাদারের সামনে এসে থামল। ফাদার কিছু বলার আগেই মার্ক উত্তেজিত হয়ে বলে উঠল, ফাদার শীঘ্রই আসুন, মাঠের পাশের ওই গ্রেভইয়ার্ডে আমি ওকে দেখেছি। ফাদার জানতেন যে পিটার আর মার্ক স্থানীয় গোরস্থানের খুব কাছে একটি বস্তিতে থাকে, কিন্তু সেই গোরস্থানে আবার কাকে দেখল মার্ক? ফাদার মার্কের সাথে গেলেন সেই গোরস্থানে। বার কয়েক প্রার্থনা করে ফাদার মার্কের সাথে সেই গোরস্থানের ভিতর ঢুকলেন। হাতে টর্চ জ্বালিয়ে বিভিন্ন টুম্ব আর স্মৃতিফলকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে মার্ককে দেখে হঠাৎ ফাদার থেমে গেলেন। মার্ক একটি বিরাট স্মৃতিফলকের দিকে নিজের আঙুল নির্দেশ করে দেখালো। সেই দিকে টর্চের আলো ফেলতেই আঁতকে উঠলেন ফাদার। ওখানে ওভাবে কে বসে রয়েছে? বুকে বল নিয়ে ফাদার সেই দিকে এগোলেন এবং টর্চের আলোয় অন্তরাত্মা কাঁপানো একটি দৃশ্য দেখতে পেলেন। সেই স্মৃতি ফলকের সামনে মাটিতে দুটো পা ছড়িয়ে বসে রয়েছে সেন্ট গোল্ডেন ওকের ইউনিফর্ম পরিহিত একটি বাচ্চা ছেলে। বাচ্চাটির সারা শরীরে ক্ষতচিহ্ন আর কালশিটে স্পষ্ট। সবচেয়ে ভয় লাগে ওর চোখ দুটো দেখে। ছেলেটির চোখ দুটো তীব্র আতঙ্কে ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। ফাদার এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করতে যাবেন, এমন সময় আরেকটি বিস্ময়কর ব্যাপার ওনার চোখে পড়ল। ছেলেটির গলায় শক্ত করে জড়ানো রয়েছে একটি নাইলনের সরু সুতো। সম্ভবত এই সুতো জড়িয়ে যাওয়ায় ওর শ্বাসরোধ হয় এবং ও মারা যায়। মৃত্যু যন্ত্রণায় ছেলেটির জিভটাও বাইরে বেরিয়ে এসেছে। ওর গলা রক্তে ভেসে যাচ্ছে। আতঙ্কে ফাদার নিজের চোখ দুটো বন্ধ করে দিলেন এবং ঠিক তখনই মার্কের গলা শুনতে পেলেন তিনি। ফাদার, ওর পাশেও সব কি? ফাদার চোখ খুলে কাঁপা কাঁপা হাতে টর্চের আলো নিচে ফেললেন। টর্চের আলোয় উনি যা দেখলেন তাতে উনি হতবাক হয়ে গেলেন। ছেলেটির নিথর দেহের পাশেই সযত্নে রাখা রয়েছে একগুচ্ছ সুগন্ধি পাহাড়ি ফুল। কোনো একটি গাছে যখন আগুন লাগে তখন পাতায় পাতায় ঘষা লেগে সেই আগুন সমগ্র অরণ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই দাবানলের সৃষ্টি হয়। ঠিক তেমনই কোনো অপ্রীতিকর কথাও বেশি দিন লুকিয়ে রাখা যায় না, সর্বজনসমক্ষে তা বেরিয়েই পড়ে। ডাউন হিলের ছোট্ট শহরের আকাশে বাতাসে সেন্ট গোল্ডেন ওক স্কুলে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। মিডিয়া, খবরের কাগজ দেশের খবর দশের খবর না দেখিয়ে এই একটা বোর্ডিং স্কুল নিয়েই পড়ে রইল। গোটা দেশের কোথাও যেন কখনো কোনো হত্যাকাণ্ডই ঘটেনি। সেই অজ্ঞাত নৃশংস হত্যাকারীকে সকলেই ধিক্কার জানাতে লাগলো। মৃতদেহ খুঁজে পাওয়ার পরের দিনই পুলিশ সেটি ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং নিশ্চিত করে যে ছেলেটির গলায় নাইলনের সুতোর জন্য সৃষ্টি ক্ষত এবং শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে। যে ছেলেটি মারা গেছে সে এক সম্ভ্রান্ত বংশের ছেলে। তার বাবা নামকরা ডাক্তার। ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে তিনি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোর্ট কেস করার হুমকি দিয়ে গেলেন। 3 দিন কেটে গেল, কিন্তু পুলিশ কিছুই করতে পারল না। সকলেই আতঙ্কিত। আর 2 সপ্তাহের মাথায় ক্রীড়া প্রতিযোগিতা। এই অবস্থায় উনি হুট করে স্কুলও বন্ধ করতে পারবেন না বা বাচ্চাদের একা একা বাড়িও পাঠাতে পারবেন না।
আর যদিও বা কোনোভাবে উনি সবার বাড়িতে খবর পাঠান, তাতেও অনেক সময় লেগে যাবে। ওর মধ্যে যদি আবার কোনো অঘটন ঘটে যায়, এখন ভগবানের উপর বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। There is a foul play, father. সকালে তাড়াহুড়োয় চোখে পড়েনি, ফিরে এসে দেখি লেটার বক্সে আবার একটা খাম। এই দেখুন ফাদার। জর্জ টেবিলের ওপর একটা ছোট্ট সাদা খাম রাখলো। কাঁপা কাঁপা হাতে সেই খামটা খুলে ফাদার যা দেখলেন তাতে ওনার চোখ কপালে উঠল। খামের ভিতরে পাওয়া গেল একটা ধারালো ব্লেড। ফাদার আতঙ্কে একটা আর্তনাদ করলেন, তারপর দ্রুত খামটা উল্টে পাল্টে দেখতে লাগলেন। প্রেরকের নাম কোথাও নেই, কোনো বাড়তি চিঠিও নেই, একদম আগের পার্সেলটার মতো। তবে কি এবারেও শেষ রক্ষা হলো না? উন্মাদের মতো হাহাকার করে উঠলেন ফাদার জোসুয়া স্টিফেন্স। সেন্ট গোল্ডেন ওক বোর্ডিং এর সামনে যখন কালো গাড়িটা থামলো, তখন রোদ অনেকটা পড়েছে। মেন গেটে তখন পিটাচ্ছিল। গাড়িটা দেখেই ও কৌতূহলী দৃষ্টিতে সেটার দিকে ঠায় তাকিয়ে রইল। গাড়িটা ঠিক বোর্ডিং এর সামনে থামলো। সেখান থেকে নেমে এলো এক তরুণী। মেয়েটিকে আগে কখনো দেখেনি পিটার, তাই সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। পিটারকে দেখতে পেয়ে মেয়েটি তাকে বলল, একটু গেটটা খুলে দেবেন প্লিজ? কেন বলুন তো? ফাদারের সাথে একটু দরকার আছে। আপনি কে বলুন তো? মেয়েটি একটু বিরক্ত হয়ে বলল, আপনি কে বলবেন? আমি এই স্কুলের গার্ড, পিটার। এই সময় কারোর ঢোকার নিয়ম নেই। এবার বলুন, আপনি কে? মেয়েটি কিছু বলল না। চোখের সানগ্লাসটা খুলে শুধু একবার গম্ভীরভাবে তাকালো পিটারের দিকে। তারপর নিজের শার্টের পকেট থেকে একটা কার্ড বার করে তাকে দেখিয়ে মেয়েটি কড়া স্বরে বলল, আমি ঈশা রায়, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি মার্ডার দুটোর তদন্ত করতে। গেটটা খুলুন। পিটারের মুখ ভয় শুকিয়ে গেল। চুপচাপ দরজাটা খুলেও চলে গেল। স্কুলে ঢুকে ফাদারের অফিস খুঁজতে একটু সময় লাগলো ঈশার। অফিসে ঢুকে ফাদারকে নিজের পরিচয় দিয়ে ঈশা বলল, লোকাল থানার ওসি আমাকে এখানে পাঠিয়েছেন এই খুন দুটোর তদন্ত করতে। আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, আমাকে থানার ওসি বলেছিলেন যে আপনি আসবেন। প্লিজ টেক আ সিট প্লিজ। আপনার যা যা প্রশ্ন আছে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। ঈশা ফাদারের সামনে চেয়ারে বসে ইন্টারোগেশন শুরু করলো। আচ্ছা, একটু ভেবে বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? না ম্যাডাম, আমার বোর্ডিংয়ে সবাই খুব বিশ্বস্ত। এই ধরুন টিচার্স থেকে শুরু করে গার্ডস, সবাই এখানকার বাচ্চাদের খুব ভালোবাসে। ওদের কোনো সন্দেহ নেই তার ব্যাপারে। হত্যাকাণ্ডের আগে অস্বাভাবিক কিছু আপনার চোখে পড়েছিল কি? অস্বাভাবিক? ইয়েস ইয়েস ইয়েস, আমার কাছে প্রথমে একটি বেনামি চিঠি এসেছিল। তারপর এলো এই একটা লাটাই সমেত ঘড়ি। আর এই যে তারপরে এই যে এই নিন, এই তারপরে এটা এলো, এই যে এই একটা ব্লেড। ফাদার সেই প্রথম চিঠিটি ঈশার হাতে ধরিয়ে দেন। কাগজের ওপর চোখ বোলাতে বোলাতে ঈশা আবার বলে, মৃতদেহগুলো কোথায় পাওয়া যায়, আর ওগুলো প্রথম কে দেখতে পেয়েছিল? প্রথম ছেলেটির মৃতদেহ স্কুলের পেছনে একটি গ্রেভিয়ার্ডে পাওয়া যায়। ওর গলায় শক্ত করে নাইলনের সুতো জড়ানো ছিল। দ্বিতীয় ছেলেটির মৃতদেহ পাওয়া যায় আমাদের অ্যানুয়াল স্পোর্টসের দিন, মানে পরের দিন আমাদের স্কুলের ছাদের ঘরে। ওর বাঁ হাতের কবজির সামনের দিকে শিরা কাটা ছিল। বুঝতেই পারছেন তো কি ভয়ঙ্কর ব্যাপার। দেহগুলো কারা সবার আগে দেখতে পেয়েছিল? দ্বিতীয় মৃতদেহ দেখতে পায় এই বোর্ডিং স্কুলেরই একটা গার্ড, পিটার। আর প্রথম মৃতদেহ দেখতে পায় পিটারেরই ছোট ভাই মার্ক। দুবারই কি রাত্রে বডি পাওয়া গেছিল?
হ্যাঁ, ফার্স্ট টাইম রাতে পাওয়া গেছিল। সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম সকালে, হ্যাঁ সকালে পাওয়া গেছিল। আচ্ছা, তখন আপনি কোথায় ছিলেন? ফার্স্ট টাইম আমি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তখন মার কামাই নিয়ে গেল। আর পরের বার হ্যাঁ, আমি তো নেক্সট টাইম অফিসেই ছিলাম। আচ্ছা, আপনি তো নিজের চোখে মৃতদেহ দুটি দেখেছেন। এখানে আসার আগে শুনলাম দুটো বাচ্চাই এই বোর্ডিংয়ের ইউনিফর্ম পরেছিল। এটা ছাড়া আর কোনো সিমিলারিটি লক্ষ্য করেছেন আপনি? সিমিলারিটি মানে ঠিক বুঝলাম না ম্যাডাম। মানে আমি বলতে চাইছি, যে কোনো প্যাটার্ন লক্ষ্য করেছেন কি? কোনো পার্টিকুলার ফিচার বা কোনো পিকুলিয়ার কিছু নজরে পড়েছিল আপনার? আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও প্লিজ বলবেন আমাকে, হ্যাঁ? একটু ভাবুন ফাদার, প্লিজ। মৃতদেহের পাশে কোনো চিঠি বা কোনো কিছু? হ্যাঁ, ছিল তো। খুব অদ্ভুত ঘটনা, তাও আমি বলছি। প্রথমবার আমি ছেলেটির বডির পাশে একগুচ্ছ সুগন্ধি পাহাড়ি ফুল পাই। মানে আমি তো অবাক। ফুল? এমন বিভৎস মৃতদেহের পাশে ফুলের গুচ্ছ? বেশ, তারপর? হ্যাঁ, তার পরের বারে ছাদের ঘরে ছেলেটির মৃতদেহের পাশে ওই এক বাক্স চকলেট পাওয়া যায়। আপনি বললেন সব বলতে, তাই আমি বললাম। আমি জানি না আপনার কোনো কাজে লাগবে কিনা। ঈশা উত্তেজিত হয়ে টেবিলের ওপর একটা চাপড় মেরে নিজের মনেই বলল, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। বাচ্চাদের মারা হয়ে গেলে খুনি তাদের পাশে ফুল আর চকোলেট রেখে যাচ্ছে কেন? সাইকো কিলার মনে হয় নাকি? এরপর ঈশা একটু সংযত হয়ে আবার ফাদারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এবার একটু ভালো করে ভেবে বলুন তো, বিগত 2 মাসে আপনার বোর্ডিংয়ে এই যে দুটি ছেলের মৃত্যু হলো, তাদের মধ্যে কি কমন কিছু আছে? বা আপনাদের বোর্ডিংয়ে পূর্বে কোনো এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যার সাথে ওরা জড়িত ছিল? একটু ভেবে বলুন তো ফাদার, প্লিজ প্লিজ। ফাদার জোশুয়া অনেকক্ষণ নীরবে বসে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিগত 20 বছর ধরে এখানে কোনো অঘটন ঘটেনি, কিন্তু এই দুটি ছেলের মধ্যে না কোনো সিমিলারিটি বা কমন তো কিছু নেই। কিছুক্ষণ নীরব থাকার পর ঈশা উঠে দাঁড়ালো। ফাদারকে ও বলল, ওয়েল, থ্যাংক ইউ ফাদার। আশা করছি এই সমস্যার একটা নিষ্পত্তি করতে পারবো। ফাদার উদ্বিগ্ন হয়ে বললেন, ম্যাডাম, তাহলে এখানে আর কোনো বাচ্চা মরবে না তো? দেখুন, আমি খুনিকে ধরার আপ্রাণ চেষ্টা করব। এটা তো স্কুলের গণ্ডির মধ্যে। আশা করছি বেশি দিন সময় লাগবে না। আপনাদের স্কুলের সমস্ত টিচার্স আর গার্ডসদের সাথে আমি এখন কথা বলতে চাই, যদি একটু অ্যারেঞ্জ করে দিতেন। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ম্যাম প্লিজ তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করুন। এখন সামার হলিডেজ চলছে, তাই একটু শান্তি। স্কুল শেষ হওয়ার আগে যদি মার্ডারার ধরা না পড়ে তবে। না ফাদার, চিন্তা করবেন না। আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ দ্য কেস। পরের 3 ঘন্টা পিটার, মার্ক, জর্জ আর স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করতে করতেই ঈশার সময় কেটে গেল। বোর্ডিং থেকে যখন ঈশা বেরোলো তখন সন্ধ্যা গভীর হয়েছে। ওর গেস্ট হাউস বোর্ডিং থেকে বেশি দূরে নয়, তাই জনশূন্য পাহাড়ি রাস্তা দিয়ে ও একাই হাঁটতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ থমকে গেল ঈশা। কেউ কি ওকে অনুসরণ করছে? এমন ঠান্ডা জনশূন্য রাস্তায় সন্ধ্যাবেলা অন্য কোনো শব্দ হওয়ার কথাও নয়। ঈশা আরেকটু সাবধান হয়ে এগিয়ে চলল। একটা নির্দিষ্ট জায়গা অবধি গিয়ে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। ঈশার ডান দিকে রাস্তায় সবে পা বাড়িয়েছে এমন সময় একটা চেনা শব্দ শুনেও হঠাৎ সামনের দিকে ঝুঁকে গেল, আর ওর কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল একটা বুলেট।
আর একটু দেরি হলেই ঈশার সর্বনাশ হয়ে যেত। উঠে দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে পিছনে তাকিয়ে ও দেখল প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে রয়েছে একটি লোক। ঈশা সেদিকে তাকাতেই লোকটি পিছনের দিকে ছুটতে লাগলো আর মুহূর্তে নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল। গেস্ট হাউসে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল ঈশার। ফ্রেশ হয়ে কোনো রকমের ডিনার সেরে বিছানায় উঠেই নিজের ডায়েরি খুলে বসলো। প্রায় 4 বছর হয়ে গেল ঈশা রায় ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের অফিসার। এই 4 বছরে অনেক মার্ডার মিস্ট্রির নিষ্পত্তি করেছে সে, কিন্তু এই ঘটনাটা বাকি ঘটনাগুলোর চেয়ে বেশ আলাদা। খুনি 2 মাসের মধ্যে 2টি হত্যা করে মৃতদেহের পাশে ফুল আর চকলেট রেখে গেছে। এটা ভেবেই ঈশা অবাক হয়ে যায়। এটা যে সিরিয়াল কিলিং সেটাও বুঝতে পেরেছে, কিন্তু আর কতগুলো নিরীহ প্রাণ যাবে আর কোথায় বা তাদের মৃত্যু হবে সেটাই সে বুঝতে পারছে না। নিজের ডায়েরিতে ফাদার সমেত বাকিদের সমস্ত তথ্য লিখে রেখেছিল ঈশা। ডায়েরি খুলে সেই ইনফরমেশনগুলো নিজেই আওড়ে নিতে থাকে। ওনার বয়ান অনুযায়ী খুনের আগে উনি 2টো বেনামি পার্সেল পান। বেশ, বাচ্চা দুটোকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনে কাজটা হচ্ছে। বাচ্চাদের পাশে খুনি ফুল আর চকোলেট ফেলে গেছে, মানে বাচ্চাদের খুন করে এমন জিনিস ফেলে গেছে যেটায় বাচ্চারাই আনন্দ পায়। তাই তো স্ট্রেঞ্জ। যে খুন করছে সে কি বাচ্চাদের প্রতি বিতৃষ্ণায় তাদের খুন করছে? যদি তাই হয় তবে খুনের পর বাচ্চাদেরই প্রিয় জিনিস ফেলে যাচ্ছে কেন? ঈশা ডায়েরির পরের পাতা উল্টালো। এরপর আছে জর্জ। ও শুধুমাত্র প্রথম চিঠিটা আর দ্বিতীয় পার্সেলটাই লেটার বক্সে দেখেছিল, আর কিছুই দেখেনি। দ্বিতীয় পার্সেলটা জর্জ সন্ধেবেলা দেখতে পায়, কিন্তু ও অনুমান করছে যে প্রথম সেই চিঠিটার মতোই সেই পার্সেলটাও সকালেই এসছে, কিন্তু প্রেরকের নাম কোথাও নেই। তার মানে এগুলো পোস্টম্যান ডেলিভার করেননি। ঈশা ভুরু কুঁচকে বসে কি সব যেন ভাবলো, তারপর আবার পাতা উল্টালো। এরপর পিটার আর ওর ভাই মার্ক, এরাই প্রথম মৃতদেহ দেখে। তবে মার্ক প্রথম মৃতদেহ গোরস্থানে দেখেছিল। ও বলল ওই সময়ে ও প্রায় হাঁটতে বেরোয়, কিন্তু গোরস্থান কি নিতান্তই হাঁটতে বেরোবে? আর পিটার অত সকালে ও ছাদে কি করছিল? ও কি আদৌ প্রতিদিন ওখানে যায়? আর আজ দুপুরে মেন গেট খুলে ওভাবে পালিয়ে গেল কেন? কিছু তো একটা ব্যাপার আছেই। বেশ, এরপর আছেন মিস্টার ডিসোজা, স্পোর্টস টিচার। উনি বলেছিলেন যে দ্বিতীয় বাচ্চাটিকে বাসে তোলা হয়েছিল, কিন্তু স্কুলে ফিরে কেউ ওকে আর দেখেনি। আবার বাস মাঝখানে কোথাও থামেওনি। তাহলে কি বাচ্চাটা তারপর উবে গেল? উনি কিছু লোকাচ্ছেন না তো? এনাদের বাদ দিয়ে আছেন মিসেস পার্কার। উনি আর মিস উডহাউস বাচ্চাদের দায়িত্বে ছিলেন। মিস উডহাউস বাইরে খোঁজেন কিন্তু বাচ্চাটিকে পান না, আর মিসেস পার্কার ফাদারের লাইব্রেরিতে খবর দিতে আসেন। এবার পড়ে রইলেন মিস্টার স্টোন ও মিস্টার ব্রাউন। 1 বছরও হয়নি এনার স্কুলে টিচার হিসেবে জয়েন করেছেন। এনাদের কোয়ালিফিকেশন প্রাইমারি স্কুলের তুলনায় যথেষ্ট বেশি। প্রশ্ন হলো, শহর থেকে তবে এত দূরে এই স্কুলে কেন এনারা জয়েন করলেন? মিস লিলি আর মিস বুসারের মধ্যে সম্পর্ক ভালো নয়। দুজনেই দুজনের নামে কোনো রকম ইঙ্গিত দিতে চাইছিলেন। এদের মধ্যেই কি কেউ খুনি, নাকি বাইরের কেউ? ফাদার বলছেন যে কাউকেই তিনি সন্দেহ করেন না। তাহলে কে?
আড়াল থেকে কে করছে এমনটা? এসব কথা ভাবতে ভাবতে কখন যে ওর চোখ লেগে গেল সেটা ঈশা বুঝতেই পারল না। টেলিফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল ঈশার। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরল ঈশা। হ্যালো, মর্নিং। হ্যাঁ, কি হয়েছে? হোয়াট? কখন হলো? কোথায়? ওকে ওকে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যাঁ আসছি। ফোনটা রেখে দিল ঈশা। ও তন্দ্রা ভাব ততক্ষণে কেটে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এলো ঈশা। তারপর গাড়িতে উঠে মিনিট 5 মধ্যেই পৌঁছে গেল শহরের পিছনের বস্তিতে। বস্তির ভিতরের পরিবেশ বড় অশান্ত। বিভৎস চিৎকার চেঁচামেচি হচ্ছে ভিতরে। বাইরে স্থানীয় থানার ওসি দাঁড়িয়েছিলেন। ঈশা যেতেই তিনি বলে উঠলেন, এই যে মিস রায়, আপনি এসে গেছেন? কি কাণ্ড বলুন দেখি। এতদিন খুনগুলো বোর্ডিংয়ে হচ্ছিল, এখন তো দেখছি যেখানে সেখানে হচ্ছে। সেটাই তো। আচ্ছা, ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ? এই বস্তিরই একটা বাচ্চা ছেলে রামু গতকাল বিকেল থেকে মিসিং। ওর মা ওকে শেষ দেখে দুপুরবেলায়, কিন্তু বাড়ি ফিরে এসে ওকে আর দেখতে পায়নি। অনেক রাতেও যখন ও ফিরল না, তখন বস্তির লোকেরা ওকে খুঁজতে বেরোয় এবং অবশেষে বস্তির পাশের পুকুর থেকে ওকে পাওয়া যায়। আচ্ছা, বডিটা কোথায় একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। ওসির সাথে বস্তির ভিড় এড়িয়ে মৃত ছেলেটির বাড়ি গিয়ে পৌঁছালো ঈশা। এক কামরার ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে সাদা চাদরের ওপর শোয়ানো রয়েছে ছোট্ট রামুর মৃতদেহ। সব দেহের পাশে বসে বাচ্চাটির মা অঝরে কেঁদে চলেছে। ঈশা ভালো করে মৃতদেহটি পরীক্ষা করল। রামুর সারা শরীরে গভীর ক্ষত আর কালশিটে। আতঙ্কে ওর চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। ঠিক আগের দুটো বাচ্চার মতোই রামুকেও প্রচন্ড নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঈশা থানার ওসিকে জিজ্ঞেস করল, পুকুর থেকে রামুর মৃতদেহ কখন পাওয়া যায়? রাত 1টা নাগাদ। পুকুরের পাশে নাকি ওর চটি পড়েছিল, সেটা দেখেই কয়েকজন পুকুরে ঝাঁপ দেয়, আর তারপর জলের তলায় ওর মৃতদেহ খুঁজে পাওয়ায়। ঈশা একটু ভেবে বলল, আচ্ছা, ওর মৃত্যু কিভাবে হলো? মানে ওকে ঠিক কি অবস্থায় পাওয়া গেছিল? ওই সবার মুখে যা শুনলাম, শ্বাসরোধ হয়ে ওর মৃত্যু হয়েছে। ওকে যখন উদ্ধার করা হয় তখন ওর মুখে একটা পলিথিনের ব্যাগ জড়ানো ছিল, আর ওর গলায় সেই ব্যাগের উপরের অংশটা শক্ত করে বাঁধা ছিল। আচ্ছা, ওর মৃতদেহের সাথে কি আর কিছু পাওয়া গেছিল? মৃতদেহের সাথে হ্যাঁ, পাওয়া গেছিল বটে। বাচ্চাটিকে যখন উদ্ধার করা হয় তখন সবাই দেখেছিল ওর হাতে একটা রংচঙে মুখোশ বাঁধা রয়েছে, ওই বাচ্চাদের মুখোশের মতো। ঈশা মনে মনে হিসাব মেলালো। এই 3টে খুনের আগের বিকেল থেকেই সব বাচ্চাগুলো নিখোঁজ হয়ে গেছে। প্রত্যেকটা মৃত বাচ্চার মুখের অভিব্যক্তি এক। তাদের চোখ বাইরে এমনভাবে ঠিকরে বেরিয়ে এসেছে যেন তীব্র আতঙ্কের শিকার হয়েছিল ওরা। প্রত্যেকবারের মতো এবারও খুনি মৃত বাচ্চাটির সাথে একটি খেলনা রেখে গেছে। সব হিসেব মিলে যাচ্ছে, কিন্তু একটা জায়গাতেই গরমিল হচ্ছে। ঈশা ওসিকে জিজ্ঞেস করলো, আচ্ছা, বাচ্চাটি নিখোঁজ হওয়ার আগে ওর মা কি বাড়িতে কোনো অন্যরকম জিনিস পেয়েছিল বা দেখেছিল? অন্যরকম জিনিস? সেটা তো ঠিক জানি না। এটা বস্তি এলাকা, চারিদিকে কত আবর্জনা আর উল্টো পাল্টা জিনিস ছড়িয়ে আছে। নির্দিষ্টভাবে কিছু বলা তো বেশ মুশকিল। তবে আপনি চাইলে ওর মায়ের সাথে কথা বলতে পারেন।
একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ঈশা রামুর মাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। শুধু আপনার ছেলেই নয়, পিছনের বোর্ডিংয়ের আরও 2টো বাচ্চাকেও এইভাবেই খুন করা হয়েছে। আপনার ছেলেকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, তবে সেই অজ্ঞাত খুনিকে আমরা শাস্তি দিতে পারবো। দয়া করে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। রামুর মা 2 চোখ মুছে ঘাড় নাড়ল। ঈশা বলল, গতকাল কি হয়েছিল আমাকে একটু খুলে বলুন। আপনি শেষবার রামুকে কখন দেখেছিলেন? দিদিমণি, আমরা বড় গরিব, টাকার জন্য লোকের বাড়ি বাড়ি কাজ করি। কাল দুপুরে বৌদির বাড়ি কাজে যাওয়ার সময় আমি দেখলুম রামুটা আমার ঘুমোচ্ছে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। এসে এসে ওকে আর দেখতে পেলাম না। ও কি প্রায়ই এরকম বেরিয়ে যেত? আর আপনি যখন দেখলেন যে আপনার ছেলে সন্ধে পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি, তখন আপনার কোনো সন্দেহ হয়নি? ও প্রত্যেক বিকেলে ওর ওর বন্ধুদের সাথে খেলতে যেত ঠিকই, কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসতো। কাল সন্ধে পেরিয়ে যাওয়ার পরেও যখন ফিরল না, তখন একটু চিন্তা হলো, কিন্তু সন্দেহ হয়নি। কাল সকালে একটা ঘটনার পর থেকেই ও আসলে... কি ঘটনা? আমি ভোরবেলা কাজে বেরিয়েছিলাম। ওই 11টা নাগাদ ফিরে এসে দেখি ঘরের ভেতরে প্লাস্টিকের ছড়াছড়ি। আমি বুঝতে পারলাম রামু বাইরে থেকে কুড়িয়ে এনে ঘর নোংরা করেছে। তাই রামুকে একটু বকাবকিও করছিলাম, আর ও কাঁদতে কাঁদতে বলছিল যে ও সে কাজ করেনি। সকালে যখন ও খেলতে গেছিল তখন নাকি সব ঠিকঠাক ছিল। ও বাড়ি ফিরে দেখেছে অমন দশা। ও খুব কাঁদছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে ও অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে, একটু পরে নিজেই ফিরে আসবে, কিন্তু এমন অঘটন ঘটে যাবে। প্লাস্টিক মানে ওই ছোট ছোট পলিথিনের ব্যাগ যেটা দিয়ে? হ্যাঁ, রামুকে ওরা যখন নিয়ে এসেছিল ওর গলায় আর মুখে ওরকম প্লাস্টিক বাঁধা দেখলুম। ঠিক বুঝতে পারলাম না ও কি নিছকি খেলতে খেলতে এমন একটা ঘটনা ঘটালো, তাই কি ও সকালে ওই প্লাস্টিকগুলো এনেছিল। কিন্তু কিন্তু ওইটুকু বাচ্চার কি আর এত জোর আছে যে নিজের গলায় অমন শক্ত করে কিছু বাঁধতে পারবে? আমার দোষেই বোধ হয় আমার ছেলেটা আমায় ছেড়ে চলে গেল। ঈশার চোখটা এতক্ষণে জল জল করে উঠল। হিসেব ক্রমেই মিলে যাচ্ছে। ঈশা এবার মৃতদেহের সাথে পাওয়া মুখোশটা ভালো করে দেখল, আর 5টা সাধারণ মুখোশের মতোই এটাও বেশ রংচঙে আর প্লাস্টিকের তৈরি। সেই মুখোশে ফুটে উঠেছে বাচ্চাদের প্রিয় ক্লাউনের মুখ। ঈশা ভালো করে সেই মুখোশ পরীক্ষা করে দেখল, কিন্তু অস্বাভাবিক কিছু পেল না। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। যারা রামুকে খুঁজে পেয়েছিল তাদের সাথে কথা বলেও একই উত্তর পায় ঈশা। বস্তি থেকে বেরোতে বিকেল হয়ে গেল ঈশার। থানার ওসির সাথে কিছু কথা বলে গাড়ির দিকে পা বাড়ায় ঈশা। গাড়িতে ওঠার আগে ও হঠাৎ দেখে সেই পুকুরের পাশের গাছটার আড়াল থেকে রামুর বয়সে একটি ছেলে ওকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে। সেই গাছের দিকে এগোতেই ঈশাকে অবাক করে ছেলেটি প্রায় দৌড়ে বস্তির মধ্যে ঢুকে গেল এবং ক্রমে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সকাল 7টা। ঈশা সবে মর্নিং ওয়াক করে ফিরেছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। ডাউন হিলের এই শহরে কেস সলভ করতে এসে রীতিমতো ঘোল খাচ্ছে ঈশা। এত বছরে এমন জটিল মার্কা কেস একবারের জন্য ওর কাছে আসেনি। এটা যে সিরিয়াল কিলিং সেটা খুব স্পষ্ট, কিন্তু এখানে খুনির মোটিভটা আন্দাজও করা যাচ্ছে না। সিরিয়াল কিলিংয়ে একটি মৃতদেহের পাশে খুনি যা রেখে যায়, বাকি দেহগুলোর পাশেও সেই একই জিনিস পাওয়া যায়, কিন্তু অদ্ভুতভাবে মৃতদেহগুলোর পাশে আলাদা আলাদা জিনিস পাওয়া যাচ্ছে। তাও আবার বাচ্চাদের খুন করে তাদের পাশে বাচ্চাদেরই প্রিয় জিনিস রাখা হচ্ছে। ঈশা নিজের ঘরে বসে এই সবই ভাবছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ম্যাডাম, আমি থানার ওসি বলছি। আপনার বাড়ির সামনে গাড়ি পাঠিয়ে দিয়েছি, প্লিজ চলে আসুন। আবার একটা খুন হয়েছে। হোয়াট? আবার খুন?
কোথায়? একটা বাচ্চা ছেলেকে একটা নির্মীয়মান বাড়ির কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। ঈশার মাথায় বাজ পড়ল। মানুষ এতটা নৃশংস হতে পারে? গাড়ি করে কিছুক্ষণের মধ্যেই ঈশা স্পটে পৌঁছে গেল। যেই বস্তিতে এর আগের খুনটা হয়েছিল সেখান থেকে এই জায়গাটি বেশি দূরে নয়। শহরের পিছনের দিকের একটি নির্মীয়মান বাড়িতেই গত রাতে একটি ছেলের ঝুলন্ত দেহ পাওয়া গেছে। ছেলেটির নাম অরুণ পাল। পুলিশ এসে দেহ উদ্ধার করতে করতে সকাল হয়ে গেছে। ঈশা ভালো করে মৃতদেহটাকে পরীক্ষা করলো, একদম আগের খুনগুলোর মতো। বাচ্চাটার গোটা শরীরে ক্ষত আর কালশিটে, চোখ দুটো একেবারে ঠিকরে বেরিয়ে এসেছে। শ্বাসরোধে মৃত্যু হয়েছে। দেহটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়া হলো। থানার ওসি জিজ্ঞেস করলেন, কি বুঝছেন ম্যাডাম, এই খুনটাও কি? মনে তো হচ্ছে যে এই সিরিয়াল কিলিং এরই পার্ট এটা। এই দেহটা প্রথম কে দেখলো? ওর বন্ধুরা। ও ভালো কথা, বাচ্চাটার বাঁ হাতের আঙুলে একটা বেলুনের সুতো বাঁধা ছিল। বেলুন? এই লাল রঙের বেলুন ছিল। বাচ্চাটার বন্ধুদের সাথে কথা বলতে চাই, যদি একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কিছুক্ষণ পরেই প্রায় 5-6টি বাচ্চা ছেলে বিষণ্ণ আর আতঙ্কিত অবস্থায় ঈশার সামনে ভিড় জমালো। ঈশা ওদের বলল, দেখো, ভয় পেও না। তোমাদের বন্ধুকে যে দুষ্টু লোকটা মেরেছে তাকে আমি ঠিক শাস্তি দেব। আমায় তোমরা হেল্প করবে তো? বাচ্চাগুলো ঘাড় নাড়ল। ঈশা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাকে পুরো ঘটনাটা বলো তো, ঠিক কি হয়েছিল আগের রাতে? একটি বাচ্চা সাহস করে বলে উঠল, আমার নাম তপন, আমি এই কাছেই থাকি। কালকে ওরা সবাই আমার বাড়িতে পিকনিক করতে এসেছিল। সন্ধেবেলা আমরা এই বাড়ির ছাদে উঠেছিলাম রাতে তারা দেখার জন্য। ও মা, তোমরা এখানে একা একা এসেছিলে নাকি? ভয় করলো না? না না, আমরা ক্লাস 3-তে পড়ি, আমরা তো বড় হয়ে গেছি, ভয় তো লাগেনি। আচ্ছা আচ্ছা, বেশ। তারপর কি হলো? সন্ধে হয়ে গেল, আমরা ছাদ থেকে নেমে এলাম। মাঝ রাস্তায় এসে দেখি অরুণ নেই। আমরা চারিদিক দেখলাম, কোথাও পেলাম না। তারপর ছুটতে ছুটতে বাড়ি গেলাম। আমার বাবা আর কাকাকে পুরো ব্যাপারটা জানালাম। খুঁজতে খুঁজতে অবশেষে এখানে এসে বাবারা দেখলো, কিন্তু তখন তো খুঁজে পেল না। আমরা চলে এলাম। খুব ভয় করছিল আমার। আমাদের বাড়িতে যেই কাকু দুধ দেন, উনি আজ সকালে হাঁপাতে হাঁপাতে এসে আমার বাবাকে এখানে নিয়ে এলেন। তারপর আমার বাবা দেখলো। তপন ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। ঈশা ওকে শান্ত করার চেষ্টা করলো। আরে আরে, কেঁদো না কেঁদো না কেঁদো না তপন, শান্ত হও। আচ্ছা, তোমরা এবার একটু ভেবে বলো তো, কালকে অরুণ কি তোমাদের কিছু অদ্ভুত বলেছিল? মানে অদ্ভুত কিছু? আরেকটা ছেলে তখন বলল, হ্যাঁ ম্যাম, কিন্তু অদ্ভুত কিছু না। অরুণ আমায় কাল কতগুলো লাল, নীল আর সবুজ রঙের দড়ি দেখিয়ে বলল যে ওগুলো নাকি ওর ব্যাগ থেকে পেয়েছে। ঈশা অবাক হয়ে গেল। অরুণ জানতো না ওগুলো কিভাবে ওর ব্যাগে এলো? না তো, অরুণ জানতো না। অরুণের ব্যাগ তোমাদের কাছে আছে? তপন ততক্ষণে কান্না থামিয়েছে। ও কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমার বাড়িতে আছে। ঈশা আর কিছু বলল না, বাচ্চাগুলোকে ছেড়ে দিল। এখানে ওর কাজ প্রায় শেষ। গাড়িতে ওঠার আগে
ঈশা থানার ওসিকে অরুণের ব্যাগটা থানায় নিয়ে যেতে বলল। গাড়িতে উঠল ঈশা। নির্মীয়মান সেই বাড়িটির কিছু দূরে গাড়িটা আসতেই ঈশা জানলার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে আছে সেই বাচ্চা ছেলেটা, যাকে বস্তি থেকে বেরোবার সময় দেখতে পেয়েছিল ঈশা। ছেলেটি এক দৃষ্টে চেয়ে আছে ঈশার দিকেই। জানলা দিয়ে বেশ অনেকক্ষণ ধরেই ঈশা সেই ছেলেটিকে দেখল। গাড়িটা যখন ছেলেটার থেকে বেশ দূরে চলে এসেছে তখন ঈশার সম্বিত ফিরল। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরোলো ঈশা। রাস্তার দিকে তাকাতেই হতবাক হয়ে গেল। সেখানে কোনো মানুষই নেই। ঘড়িতে তখন বেলা 11টা। থানা থেকে তখনও কোনো ফোন আসেনি। ঈশা নিজের ঘরে চুপচাপ বসেছিল। কেসটা মাঝে মাঝে স্পষ্ট মনে হলেও পরক্ষণেই সবকিছু গুলিয়ে যাচ্ছে। হঠাৎ টেলিফোন বেজে উঠল। থানা থেকে ফোনটা এসেছে ভেবে ঈশা তাড়াতাড়ি ফোনটা তুলল, কিন্তু ওকে অবাক করে ওপার দিয়ে ভেসে এলো একটি মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর। হ্যালো ম্যাম, আপনার সাথে আমার আগে পরিচয় হয়েছে। আমি মিসেস ক্যাথারিন পার্কার, সেন্ট গোল্ডেন ওক স্কুলের। ও হ্যাঁ হ্যাঁ, বলুন মিসেস পার্কার। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একবার আপনার বাড়িতে যেতে পারি? আই হ্যাভ রিয়েলি সামথিং ইম্পর্টেন্ট টু সে। হ্যাঁ, কিন্তু আপনি পুলিশ স্টেশনেও তো যেতে পারেন, আমার বাড়ি কেন? না না ম্যাডাম, পুলিশ স্টেশনে গেলে জানাজানি হয়ে যেতে পারে। আমি এই ব্যাপারটা একটা সিক্রেট রাখতে চাই। যদি জানাজানি হয়ে যায় তবে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে মানে কি বলতে চাইছেন আপনি? ম্যাম, আমি এখন রাখছি। আমি বিকালে আপনার বাড়ি যাব। প্লিজ, ইট ইজ রিয়েলি আর্জেন্ট। হ্যাভ এ গুড ডে ম্যাম। ফোনটা কেটে গেল। মিসেস পার্কারের এমন অদ্ভুত প্রস্তাবে একটু ঘাবড়ে গেল ঈশা। এমন কি কথা আছে যেটা পুলিশ স্টেশনে বলা যাবে না? আজব ব্যাপার। আবার ফোনটা বেজে উঠল। হ্যালো ম্যাডাম, আমি থানার ওসি শতরূপ সেন বলছি। হ্যাঁ বলুন। একটু আগেই তপনের বাবা আমাদের থানায় অরুণের স্কুলের ব্যাগটা দিয়ে গেছেন। বাহ, কোনো দড়ি পেলেন নাকি ব্যাগে? হ্যাঁ ম্যাডাম, একটা রঙিন নাইলনের দড়ি পেয়েছি এই ব্যাগে। ঠিক আছে, আমি বিকেলের দিকে আরেকবার থানায় যাব। ইতিমধ্যে যদি আর কোনো খবর পান আমাকে ফোন করে জানাবেন। হ্যাঁ, ফোনটা এখন রাখছি তাহলে। বিকেল 5টা নাগাদ মিসেস পার্কার ঈশার গেস্ট হাউসে এলেন। ওনাকে লিভিং রুমের সোফায় বসতে বলে ঈশা বলল, হ্যাঁ মিসেস পার্কার, বলুন আপনি কি এমন বলতে চান যেটা আমায় পুলিশ স্টেশনে বলা যেত না? মিসেস পার্কার একবার ঢোক গিললেন, তারপর ফিসফিস করে বললেন, আসলে ব্যাপারটা খুব রিস্কি। আমি জানি এই খুনগুলো কে করেছে। ঈশা লাফিয়ে উঠল। উত্তেজিত হয়ে ও বলল, আপনি সত্যি জানেন? হ্যাঁ, মানে গত রাতে আমি নিজের চোখে একটা জিনিস দেখেছি। কি কি দেখেছেন আপনি? গতকাল রাত প্রায় 10টা নাগাদ আমি ওই পেছনের গ্রেভিয়ার্ডটার দিকে একটু গিয়েছিলাম। তখন দেখি আপনি হঠাৎ রাত 10টার সময় ওই জনশূন্য গ্রেভিয়ার্ডে কি করছিলেন? কি করছিলেন মিসেস পার্কার? গতকাল আমার স্বামীর মৃত্যুদিন ছিল। আমি প্রতি বছরই ওই দিন রাতের বেলায় গ্রেভিয়ার্ডে আমার স্বামীর টুম্বটা একবার গিয়ে দেখে আসি। 5 বছর হয়ে গেল উনি আমাকে ছেড়ে চলে গেছেন। ও, তা আপনি এখন বাড়িতে একাই থাকেন নাকি? একাই থাকি। আমি আগে শুধু নিঃসন্তান ছিলাম, এখন উইডো হয়ে গেছি। মিসেস পার্কার চোখ মুছলেন। ঈশা বলল, তো আপনি কি দেখেছিলেন গত রাতে? ও হ্যাঁ, আসল কথাটা না বলেই আমি যাকে গত রাতে আমি যখন ফিরছিলাম তখন হঠাৎ কারোর গলার আওয়াজ শুনতে পাই। আমি একটা টুম্বের পিছনের ফলকে ভয়ে লুকিয়ে পড়েছিলাম। যদি কোনো বদমাশ লোক হয়। কিছুক্ষণ পর হঠাৎ দেখি
মার্ক আর পিটার একটা বস্তা টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরা মার্ক আর পিটার ছিল আপনি নিশ্চিত? রাতের অন্ধকারে তো আপনি ভুলও দেখে থাকতে পারেন। না, গ্রেভিয়ার্ডে একটা স্ট্রিট ল্যাম্পের মতো জিনিস আছে, ওই আলোয় আমি পরিষ্কার দেখেছি মার্ক আর পিটার একটা মাঝারি সাইজের বস্তা টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারপর কি হলো? আমি ওদেরকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলাম। এমন সময় আমি একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে চিৎকার করে উঠলাম। আর তখনই বুঝলাম মস্ত বড় ভুল আমি করে ফেলেছি। কোনো ক্রমে সামনে একটা অন্ধকার ঝোপের ভিতরে লুকিয়ে গেলাম। ইতিমধ্যে মার্ক আর পিটার এক আকস্মিক শব্দের উৎস খুঁজতে শুরু করেছে। ঝোপের আড়ালে লুকিয়ে আমি দেখলাম পিটার হঠাৎ একটা রক্তমাখা ছুরি বের করলো। তারপর মার্ককে কি যেন একটা বলল। তারপর বস্তা নিয়ে ওরা আবার চলে গেল। ঈশা সবটা শুনে বলল, তাহলে আপনি এটা পুলিশ স্টেশনে বললেন না কেন? আপনি তো নিজের চোখে দেখেছেন সবটা। বলতাম যদি আমি আজ সকালে এটা না পেতাম। মিসেস পার্কার ঈশাকে একটা কাগজ ধরিয়ে দিল। ঈশা সেই কাগজটা খুলে দেখলো তাতে রক্ত দিয়ে লেখা আছে, ডু নট কন্ট্যাক্ট দ্য পুলিশ আদারওয়াইজ। ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা আপনি কবে পেলেন? আজ সকালে আমার ব্যালকনিতে পড়েছিল। আপনার ব্যালকনিতে? মিসেস পার্কারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ঈশার শেষ প্রশ্নটা তিনি এড়িয়ে গেলেন। একটু উদ্বিগ্ন হয়ে তিনি বললেন, ওরা কি আমায় দেখে ফেললো বলুন তো? আমি একজন উইডো, কখনো কারোর ক্ষতি করিনি, আমাকে এমন চিঠি পাঠিয়ে। মিসেস পার্কার চিন্তায় পড়ে গেলেন। ঈশা ওনাকে শান্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, পুলিশ আপনার পাশে সব সময় আছে। কোনো রকম প্রবলেম হলে নির্বিঘ্নে আমাদের কাছে আসতে পারেন। আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। মিসেস পার্কারের চোখে জল এলো। ঈশার হাত দুটো ধরে উনি বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ মিস রয়, আপনি আমার বড় আশ্বস্ত করলেন। মে দি অলমাইটি প্রোটেক্ট ইউ। মিসেস পার্কার বেরিয়ে গেলেন। ঈশা থানায় ফোন করলো। ইন্সপেক্টর সেন ফোন ধরলেন। ঈশা বলল, আমি থানায় যাচ্ছি, বেশ অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস জানতে যাচ্ছি, আপনাকে গিয়ে সবটা বলছি। পুলিশ স্টেশনে পৌঁছে ওসিকে মিসেস পার্কারের কথা বলল ঈশা। সব শুনে ওসি বললেন, বেশ ইন্টারেস্টিং তো। আপনি কি মার্ক আর পিটারকে সন্দেহ করছেন? সন্দেহ তো হচ্ছে, ওরা কোনো না কোনো ভাবে তো এই খুনগুলোর সাথে জড়িত। ও হ্যাঁ, আর একটা কথা, এই চিঠিটা একটু দেখুন। ঈশা ওসির হাতে সকালে মিসেস পার্কারের দেওয়া সেই চিঠিটা দিল। অনেকক্ষণ দেখে উনি বললেন, ও মাই গড, এটা তো পুরো থ্রেট। ভালো করে দেখুন, চিঠিটা কারোর রক্ত দিয়ে লেখা হয়েছে। ওসি বিস্ফোরিত চোখে চিঠিটা আবার দেখলেন, তারপর অবাক হয়ে বললেন, হ্যাঁ তাই তো। এসব ইন্সপেক্টর, এই রক্তটা এখনো সম্পূর্ণভাবে শুকিয়ে যায়নি। আপনি এটা ল্যাবে পাঠান, তারপর রামু আর অরুণের রক্তের ডিএনএর সাথে একবার মিলিয়ে দেখতে বলুন। আমার স্থির বিশ্বাস এবার অপরাধী আমাদের ফাঁদে পা দেবেই। ঈশা চেয়ার ছেড়ে উঠল। বেরিয়ে যাওয়ার আগে ওসিকে একবার বলল, ইন্সপেক্টর, ওই পিটার আর ওই ভাই মার্ককে আমাদের নজরে রাখতে হবে। ওদের মতিগতি কিন্তু আমার সুবিধার ঠেকছে না। ঘড়িতে তখন রাত 10টা। ঈশা সবে ডিনার শেষ করে নিজের ঘরে গিয়ে বিছানায় বসেছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ঈশা ফোনটা ধরল। হ্যালো। অপর দিক দিয়ে মিসেস পার্কার বা ইন্সপেক্টর সেনের বদলে একটা অজানা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সুলেখিকা উপাসনা লাহিড়ীর লেখা অন্তরালে গল্পের প্রথম পর্ব। গল্পটি পরিচালনায় ছিলেন কাকসৈন্য পুষ্পেন্দু ঘরামি। গল্পে ফাদার ও ঈশার চরিত্রে ছিলেন কাকসৈন্য কৃষ্ণেন্দু ও শান্তনা। অন্যান্য চরিত্রে রুদ্রাক্ষ, খেয়ালি, সন্তু, পুষ্পেন্দু, দেবারতী ও মোনালিসা। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে
কাকসৈন্য অরিন্দম ও কৃষ্ণ। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার আসবো এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন। আর আপনারা তো জানেন, কোথাও কাক দেখলে আমরা আপনাদের সাথে আছি। শুভ কাক রাত্রি।